সবাইকে স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছে আমি সাদ হবিষ্যত। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। শুরুতেই রয়েছে দেশের বিমা খাত নিয়ে বিশেষ আলোচনা, আর এই জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ জালালুল আজিম। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসের আলোচনায়, এবং যেটি দিয়ে শুরু করতে চাই যে আমাদের এক ধরনের কি বলবো পারসেপশন বা ধারণা তৈরি হয়ে গেছে ইন্স্যুরেন্স নিয়ে, এবং সেটি নেতিবাচক, এবং এই নেতিবাচকতা দিয়েই শুরু করতে চাই, কারণ এরপরে আমাদের কাছে আরও কিছু আশা হয়তো শুনবো, কিন্তু একদম বিগিনিংটা জানতে চাই যে এই মুহূর্তে দেশের বিমা খাত সার্বিকভাবে কতটুকু ধুঁকছে, বা আমরা যেভাবে বলি বিমা খাত ধুঁকছে, আসলেই কি বিমা খাত ধুঁকছে? এটা খুবই সত্য কথা আপনি যেটা বলেছেন, যে বাংলাদেশের বিমা খাত আমরা একটা ইমেজ ক্রাইসিসে ভুগছি সিরিয়াসলি। এবং এর বলে যদি জীবন বিমার কথা বলি, আমরা যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মূলত দায়ী, কারণ তারা বিমা দাবি পরিশোধ করছে না, অথবা বিমা দাবি পরিশোধের সক্ষমতা তারা হারিয়ে ফেলেছে বিভিন্ন কারণে। তো যার ফলেই মানুষ ইন্স্যুরেন্স সম্পর্কে এই নেতিবাচক মনোভাবটা পোষণ করছে। কারণ মানুষ বিমা করে তার জীবনের বিভিন্ন ঝুঁকি মোকাবেলা যাতে সে করতে পারে, সেই কারণেই। এখন তার প্রয়োজনের মুহূর্তে যদি টাকা না পায়, তাহলে এই খাত সম্পর্কে অবশ্যই তার ভালো ধারণা হবে না। পাশাপাশি আমাদের জীবন বিমার ক্ষেত্রে আমরা ঝুঁকির পাশাপাশি কিছু সেভিংস এলিমেন্টও রয়েছে, অর্থাৎ যখন পলিসির মেয়াদটা পূর্ণ হয়ে যায় 10 বছর, 12 বছর, 15 বছর পর, আমরা একটা ভালো বোনাস সহ তাকে টাকাটা ফেরত দিই। এই টাকাটা যদি আমরা দ্রুত এবং ঝামেলাবিহীনভাবে ফেরত না দিতে পারি, তাহলেও মানুষের ধারণা ভালো থাকে না। তো দুর্ভাগ্যবশত আমাদের অনেক কোম্পানি গ্রাহকদের বিমা দাবি পরিশোধ করছে না বা করতে পারছে না, তারা তাদের সক্ষমতা হারিয়ে ফেলেছে বিভিন্ন কারণেই, যে কারণে আমরা আমাদের সম্পর্কে ভালো ধারণা আনতে পারছি না। ফলশ্রুতিতে আমরা ধুকেই চলছি, এবং ইতিমধ্যেই আমাদের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ চিহ্নিত করেছেন অনেকগুলো কোম্পানিকে, রীতিমতো ডেট ডিক্লেয়ার করেছে অনেকটা বলা যায়। অনেকগুলো কোম্পানিকে ঝুঁকি যুক্ত রয়েছে, মাঝারি ঝুঁকিতে তারা রয়েছে, আর কয়েকটা কোম্পানি আমরা যারা 6-7টা কোম্পানি হয়তো লাইফে ভালো আছে, জেনারেলের 6-7টা কোম্পানি। তো আমি মনে করি যে আসলে আমাদের দেশে, বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের যে অর্থনীতি, বাংলাদেশের মানুষের যে সোশিও ইকোনমিক কন্ডিশন এবং লোক সংখ্যা সব মিলিয়ে আসলে অনেক বেশি ইন্স্যুরেন্স কোম্পানি পারমিশন দেওয়া হয়ে গেছে, এবং সবই দিয়েছে রাজনৈতিক বিবেচনায়। এখানে একটা ইন্স্যুরেন্স কোম্পানির আদৌ প্রয়োজনীয়তা আছে কিনা, সেই ইন্স্যুরেন্স কোম্পানি যারা করতে চাচ্ছেন তাদের বিমা সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে কিনা, এবং এই কোম্পানিগুলো রান করানোর মতো দক্ষ পেশাজীবী পর্যাপ্ত রয়েছে কিনা, এগুলো কোনোটাই বিবেচনায় না নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর পারমিশন দেওয়াতে আজকে আমরা এই অবস্থায় চলে আসছি। মিস্টার আজিম, আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি বলছিলেন যে কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আসলে বিমার টাকা দিতে পারছে না বা চাচ্ছে না, মানে এইটার আসলে মূল কারণ কি? মানে সে এই টাকাটা নিয়ে যেখানে বিনিয়োগ করেছিল সেই বিনিয়োগে সে লস খেয়েছে, তার অভিজ্ঞতার অভাব এই কারণে, নাকি তার এক ধরনের একটা ভাওতাবাজি সে ধরে নিচ্ছে যে এখান থেকে আমি টাকাটা আমার ফেরত দেওয়া দরকার, 10 বছর পর আমি হারায় গেলাম, সমস্যা নাই? কোনটা মূল কারণ? সেকেন্ড প্রশ্নটার সাথে আমি একমত পোষণ করব। মূলত যেটা হয়েছে যে জীবন বীমা কোম্পানিগুলো যেটা হয়, যে ঝুঁকি যেটা বহন করে কেউ মারা গেলে, অ্যাক্সিডেন্ট করলে যে টাকাটা, এটা খুব বেশি পার্সেন্টেজ না, 1-2% মতো এই খাতে ক্লেম হয়ে থাকে। বড় অংশের ক্লেমটাই হচ্ছে আমরা যে পলিসিগুলো বিক্রি করি, এটা ইন্স্যুরেন্সের ভাষায় আমরা বলি এন্ডাউমেন্ট পলিসি, এবং এখানে মেয়াদ শেষে টাকাটা ফেরত দিতে হয়, এবং বেশিরভাগ পলিসি 10 বছর, 12 বছর, 15 বছরের মতো মেয়াদের পলিসি হয়ে থাকে, যার ফলে প্রথম 8-10 বছর কোম্পানিগুলো টাকা পেতে থাকে, দেওয়া শুরু হয় তারপরে থেকে। কোম্পানিগুলো যখন টাকা পায়, আমরা এটাকে বলে হানিমুন পিরিয়ড, 7 ইয়ার্স স্ট্যান্ডার্ড কথা বলে একটা। তো এই হানিমুন পিরিয়ডে যদি ইন্স্যুরেন্স কোম্পানি তার নিয়ম নীতি না মেনে চলে, তাহলে সামনে ভবিষ্যতে বিপদে পড়বে। আমাদের দেশে এক্স্যাক্টলি তাই ঘটেছে, যে যখন এই কোম্পানিগুলো আসছে, তাদের অনেকেরই মন মানসিকতা ছিল যে এই টাকা আমরা ফেরত দিব না, যার ফলে তারা এখানে লুটপাট করেছে। ম্যানেজমেন্ট
যেহেতু আমি আগেই বলেছি যে প্রফেশনাল ম্যানেজমেন্টের খুব অভাব, তাদের ভিতরে একটা বড় অংশই জানতো না কিভাবে একটা কোম্পানিকে পরিচালনা করতে হবে। অনেক কোম্পানির বোর্ড বাধ্য করেছে ম্যানেজমেন্টকে অনৈতিক পন্থা অবলম্বন করতে। আর এটা গেল বিজনেস, এর ফলে বিজনেস প্রকিউরমেন্ট কস্ট অনেক হাই হয়ে গেছে। জানালো এক্স্যাক্টলি তাই ঘটছে, যে সেখানে গ্রাহককে কিকব্যাক দিয়েছে, যার ফলে 70% পর্যন্ত চলে গেছে, তারা রিইন্স্যুরেন্স করতে পারে নাই। যখন ক্লেম হয়েছে সেই ক্লেম দেওয়ার ক্ষমতা তাদের ছিল না। এটা একটা দিক। আরেকটা যেটা বললেন বিনিয়োগ, আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আমাদের বিনিয়োগ করতে হয় খুব সিকিউর খাতে, অ্যাট দ্য সেম টাইম যতটা হাই রিটার্ন পাওয়া যায়। আমরা কোনো রিস্কি জায়গায়, অনেক হাই রিটার্ন হলেও রিস্কি জায়গায় আমরা যাব না, কিন্তু দেখা গেছে অনেক কোম্পানি এই রিস্কি জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট করেছে, যার ফলে সেখান থেকে তারা কোনো বিনিয়োগ পাচ্ছে না। এর ভেতরে শেয়ার মার্কেট আমি বলতে পারি যে 2010 সালে বেশিরভাগ বিমা কোম্পানি কিন্তু একটা বড় ধাক্কা খেয়েছে, যেটা আজ পর্যন্ত উতরাতে পারেনি। তৃতীয় হয়েছে লুটপাট। সেই লুটপাটটা হয়েছে অনেক কোম্পানিতে ম্যানেজমেন্ট লুটপাট করেছে, বোর্ড সেইভাবে দেখেনি। অনেক ক্ষেত্রে বোর্ড করেছে, ম্যানেজমেন্ট সামলাইতে পারেনি। অনেক ক্ষেত্রে ম্যানেজমেন্ট বোর্ড একত্রিতভাবেই করেছে। আর এখানে যে দায়িত্বটা ছিল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের, যে সঠিক তদারকি করা, তারাও সেখান তাদের একটা বড় ধরনের গাফলতি ছিল। ফলশ্রুতিতে এই কোম্পানিগুলো এখন আর বিমা দাবি পরিশোধ করতে পারছে না, কারণ তাদের কাছে কোনো টাকা নেই। আর তারা যে অ্যাসেটগুলো দেখিয়েছিল, এখন সেই অ্যাসেটগুলোতেই মূলত তারা লুটপাটগুলা করেছে। 5 টাকার সম্পদ 50 টাকায় কিনেছে। এখন যদি আপনি এই অ্যাসেট বিক্রি করতে চান, এটা হয়তো 60 টাকার বেশি বিক্রি করা যাচ্ছে না। তো এই সার্বিক কারণেই আমরা মানে প্রায় 4,500 কোটি টাকার মতো বিমা দাবি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে অপরিশোধিত আছে। 57%, মানে বড় অংশই 2 থেকে 3টা কোম্পানিতে হয়েছে। তো এইগুলো যদি এখন অ্যাডজাস্ট না করা যায়, গ্রাহকের দাবি যদি আপনি পরিশোধ না করতে পারেন, তাহলে আমরা ভালো কোম্পানিগুলো ভালো থেকেও আসলে এই সেক্টরকে ভালো করতে পারবো না। আপনি বলছিলেন যে আমাদের আসলে এতগুলো প্রতিষ্ঠান, আমি যদি ভুল না করি 82টা প্রতিষ্ঠান আমাদের দেশে রয়েছে। এর মধ্যে 32টা কোম্পানিকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়েছে, 15টিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা অচল বলা হচ্ছে। এখন আমরা ব্যাংকিং খাতে দেখেছি যে আর্থিক প্রতিষ্ঠান, আমি দুঃখিত, যে ব্যাংকিং খাতে তো মার্জ হলো, অ্যাকুইজিশন হলো অ্যাকচুয়ালি, তারপরে 9টা প্রতিষ্ঠানকে অবসানের কথা বলা হচ্ছে। এখন এই সব ব্যাপারগুলোতে যখন এই 15টা যদি কোনো কারণে অচল ঘোষণা হয় বা কোনো একটা সময় যদি বন্ধ করে দেয়, সরকার ঘোষণা করে বা নিয়ন্ত্রকরা করে, যাদের পলিসি ছিল, টাকা যাদের দেওয়া ছিল, তাদের কি হবে? মানে তারা কোন অবস্থায় যাবে? তাদের দায় কি নিয়ন্ত্রকরা নেবে বা সরকার নেয়? বাংলাদেশে তো আনফর্চুনেটলি কেউই দায়গুলো নেয় না। আমরা বেশিরভাগ আমজনতাই ক্ষতিগ্রস্ত হই। এখানেও যেটা আপনি বললেন, এখানে আমার মনে হয় একটা পদক্ষেপ বর্তমান ইডরা নেওয়ার চেষ্টা করছে, কতটুকু সাকসেসফুল হবে আমি জানি না। ব্যাংকের আদলেই তারা 15টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে একীভূত করে বিভিন্ন সোর্স থেকে ফান্ডিং নিয়ে গ্রাহকের দাবিটা পরিশোধ করতে যাচ্ছেন ওনারা। তারপরে এটাকে একটা কোম্পানি হিসাবে প্রফেশনালি ডেভেলপ করতে যাচ্ছেন, পরবর্তীতে হয়তো আবার প্রাইভেট সেক্টরে ছেড়ে দেবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটা ভালো পদক্ষেপ। এর ফলে যেটা হবে, আসলে এই ডেট কোম্পানিগুলো মার্কেটের থেকে তারা তাদের বর্তমান দায় পরিশোধ করতে পারছে না, কিন্তু তাদেরকে আপনি মার্কেটে লাইসেন্স দিয়ে রেখেছেন, এরা প্রতিদিনই আরো নতুন নতুন দায় তৈরি করছেন, যেটা ভবিষ্যতে তারা কোনোদিনই পরিশোধ করতে পারবে না। কাজে এদেরকে ব্যবসা করার পারমিশন দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। ইমিডিয়েট তাদের নতুন ব্যবসা করার পারমিশন বন্ধ করা উচিত, লাইসেন্স ক্যান্সেল না করলেও। আর পাশাপাশি যেটা আমি মনে করি, এই রেজুলেশন অধ্যাদেশ যেটা ছিল, এখন তার অধ্যাদেশ হবে না, এখন আইনি পাস করতে হবে। যদি একটা আইন পাস করে দ্রুত এই কোম্পানিগুলোকে একীভূত করে সরকারের সহায়তা নিয়ে বা বিভিন্ন ডোনার এজেন্সির সহায়তা নিয়ে গ্রাহকের দাবিটা পরিশোধ করে এটাকে প্রফেশনালি রান করানো যায়, তাহলে তো কিছুটা উদ্ধার আমরা পাবো। পাশাপাশি আরো যে 15টা মধ্যম ঝুঁকিতে আছে তাদের, মানে 15টা গেলে তাহলে আর 17টা থাকে। তো এই 17টার ক্ষেত্রে যদি আমাদের কর্তৃপক্ষ যা আছেন, তারা যদি পর্যাপ্ত তদারকিটা করেন এবং কঠোরভাবে তাদের নিয়ম নীতি মেনে চলতে বাধ্য করেন, তাহলে হয়তো তারা আর খারাপ হবে না, তারা ভালো হবে। তো এই করলেই হয়তো আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো।
কিন্তু মিস্টার জালাল আমার কাছে মানে সাধারণ মানুষের এই টাকাটার দায় তো আসলে আপনি ধরেন ব্যাংক থেকে লোন নিয়ে তারা করবেন, সেই দায়টাও তো একটা নতুন দায়, যে এই টাকাটা আসলে সাধারণ মানুষের ট্যাক্সের টাকার দায়। তো এই প্রশ্নটা কিন্তু এসেছে ব্যবসায়ীদের পক্ষ থেকে, কিন্তু বারবার বলা হয়েছে 5 ব্যাংকে যখন একীভূত করার কথা বলা হয়েছে, তাদেরকে যে টাকাটা দিচ্ছে সেন্ট্রাল ব্যাংক, সেটা তো আলটিমেটলি জনগণেরই টাকা। জনগণের টাকা। তো যারা এরকম অসৎ কাজ করলো তাদেরকে কোনো রকম তাদের ব্যবস্থা না নিয়ে, তাদের অ্যাসেট বিক্রি না করে, তাদেরকে সিকিউরিটি রেখে আবার রাষ্ট্রের টাকা দিয়েই এটাকে পুনরুদ্ধার করা কেমন হবে? এটা হচ্ছে যে অ্যাটলিস্ট কিছুটা আপনি রেমিডি করলেন। আপনি যেটা বললেন আমি আপনার সাথে একমত, এবং আমি বিভিন্ন ফোরামে কথা বলার চেষ্টা করেছি যে সমস্ত কোম্পানিগুলো আজকে এই অবস্থায় আসছেন, তাদের যারা স্পন্সর আছেন, প্রথমত তাদের যে অ্যাসেটগুলো আছে এখন তার মূল্য যাই থাকুক না কেন, এই অ্যাসেটগুলো বিক্রি করে গ্রাহকের দায় পরিশোধ করা, এত পুরোপুরি পরিশোধ হবে না। সেই ক্ষেত্রে যারা স্পন্সর ছিলেন, যেহেতু তারা তো ব্যবসা করতে নামছিলেন, প্রফিট হলে প্রফিট তারা নিতেন, বা যতদিন রান করেছে সেই সুবিধাগুলো তারা নিয়েছেন। তাহলে এখন যেহেতু তারা টাকা দিতে পারছেন না, তাদেরকে বাধ্য করা আইনগতভাবে, তাদের অন্য অ্যাসেট বিক্রি করা হলেও এখানে ফান্ড ইনজেক্ট করে তাদের কাছ থেকে টাকা উদ্ধার করে, তার জন্য যদি কঠোর আইনগত পদক্ষেপ নিতে হয় সেটা নিতে হবে। মিস্টার আজিম, আমরা আরও আলোচনা করবো এই বিষয়টি নিয়ে, তবে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরে, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন। আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের বিমা খাত নিয়ে কথা বলছিলাম প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের এমডি অ্যান্ড সিও মোহাম্মদ জালালুল আজিমের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ারের হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আলোচনায় ফিরছি। আমরা বলছিলাম বিমা খাত নিয়ে আলোচনা করতে, কিন্তু 2024 সালের যে পরিসংখ্যান আমাদের কাছে রয়েছে, যে সেটিতে যে বিমার যে প্রিমিয়ার সংগ্রহের হার, সেটার প্রবৃদ্ধি সর্বনিম্ন 7.3% নেমে এসেছে। এরকম একটা খাতকে আপনি যখন রিপ্রেজেন্ট করছেন, তখন আপনার প্রতিষ্ঠান খুব ভালোও করছে, আপনার প্রতিষ্ঠানের প্রতি মানুষের এক ধরনের আস্থা রয়েছে, সেটি অবশ্যই আলোচিত। কিন্তু এই যে একই এরকম একটা বাজারে কাজ করা এবং সেই বাজারে আবার আপনার একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে রাখা, সেক্ষেত্রে আসলে করণীয় কি, বা আপনাদের আসলে গাইডলাইনটি আপনারা কি ফলো করেন? অনেকক্ষণ নেতিবাচক আলোচনা করলাম, এবার একটু আসার কথা শোনাতে চাই। এটা একদিক থেকে আপনি বলেছেন যে আসলে সেক্টর খারাপ হলেও সেক্টরের ভিতরে আমরা কিছু প্লেয়ার আমাদের সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে পেরেছি। এর মূল কারণগুলো যদি বলেন, আপনি যদি আমাদের কোম্পানির কথা বলেন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এবং আমাদের আরেকটা সিস্টার কোম্পানি আছে প্রগতি জেনারেল, সম্প্রতি ইডরা থেকে কোম্পানিগুলোকে র্যাঙ্কিং করা হয়েছে, আপনি জানেন। তার মধ্যে আমরা কিন্তু প্রগতি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে দ্বিতীয় পজিশনে আছি। প্রথম পজিশনে মেট লাইফ, অর্থাৎ দেশীয় কোম্পানির ভিতরে আমরা প্রথম স্থানে আছি। আর আমাদের সিস্টার কোম্পানিও নন লাইফ অর্থাৎ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ভিতরে কিন্তু তারা 1 নম্বরে আছেন। এর মূল কারণ যদি আমি কয়েকটা কারণ বলতে চাই, যে কেন আমরা এই মানে ইমেজ ক্রাইসিসের ভিতরে থেকে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে এই পর্যায়ে আছি, আমরা ভালো অবস্থানে। আপনাদের পরিচালনা পর্ষদে তো নিশ্চয়ই রাজনীতিবিদরা রয়েছেন। আমি প্রথম কথা বলবো যে এখানে আমরা ম্যানেজমেন্ট যেভাবে কোম্পানিগুলো রান করাই, খুব প্রফেশনালি রান করাই, এবং সব নিয়ম কানুন মেনে আমরা কোম্পানি পরিচালনা করি। দ্বিতীয়ত, যে ইনভেস্টমেন্টগুলো আমরা করি, আমরা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যে ধরনের রিটার্ন পায়, আমরা ওয়ান অফ দ্য হাইয়েস্ট রিটার্ন পাচ্ছি বিনিয়োগ। তার মানে আমাদের বিনিয়োগগুলো সিকিউরড জায়গায় সিকিউরিটি মেনটেন করে আমরা হাইয়েস্ট রেট পাচ্ছি। এবং আপনারা দেখবেন একটা বড় অংশ আমরা গত 2-3 বছরে কিন্তু বিনিয়োগ করেছি গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে, কারণ এটা মোস্ট সিকিউরড ফান্ড এবং হাই রেট ছিল। তো বিনিয়োগের দিকে আমাদের কোনো সমস্যা নেই। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে আমরা প্রগতি লাইফ যে হেড অফিস আমরা গুলশানে করছি, সেটা অত্যন্ত মানে নিয়মের ভিতরে মেনে বাজার দর প্রপার যা সেইভাবে আমরা করে সেইভাবে আমরা বিল্ডিং বানাচ্ছি। প্রগতি জেনারেল এখন যেটা কারণ বাজারে আছে, এটাও বেশ কয়েক বছর আগে সুন্দরভাবেই প্রকিউরমেন্ট করে বিল্ডিং এসে এখন রেন্টাল ইনকাম হচ্ছে। তো যার ফলে আমাদের বিনিয়োগটাও অনেক স্বচ্ছ এবং সিকিউরড এবং হাই রিটার্নিং। আর আপনি যেটা বললেন যে আমাদের পরিচালনা পর্ষদ বাংলাদেশের খুব খ্যাতনামা বেশ কয়েকজন ব্যবসায়ী আছেন, এর ভিতরে রাজনীতিবিদও আছেন। আমাদের তো অত্যন্ত এই মুহূর্তে উনি পরিচালক নেই, যে উনি ব্যাংকের চেয়ারম্যান হওয়ার কারণে পদত্যাগ করেছিলেন, কিন্তু অত্যন্ত ভূমিকা রাখতেন জনাব আব্দুল্লাহ আল মিন্টু, উনি তো জানেন মন্ত্রী হয়েছেন। তো এছাড়াও আমাদের যারা স্পন্সর আরও আছেন, আব্দুল মোনেম লিমিটেড, কেডিএস গ্রুপের চেয়ারম্যান, উনি আমাদের চেয়ারম্যান, বেঙ্গল শিপিং, WW
গ্রেইনস, এই সমস্ত কোম্পানির মালিক পক্ষ থাকাতে ওনারা কোম্পানিটাকে খুব প্রফেশনালি রান করার ব্যাপারে পরিচালনা পর্ষদ যে ভূমিকাটা রাখা দরকার এক্স্যাক্টলি ওনারা তাই করেন। ডে টু ডে ম্যানেজমেন্ট ওনারা ইন্টারফেয়ার করেন না, এবং এই সমস্ত কোম্পানিগুলোকে তারা করেছেন আসলে জনসেবার জন্য। আচ্ছা, তাদের মানি মেকিং অবজেক্টিভ ছিল না এখানে। আচ্ছা, এবার একটু মানে কঠিন প্রশ্নতে যাই। যেহেতু মার্জার নিয়ে কথা হলো, আমি যদি ধরে নেই কল্পনা প্রশ্নটা হাইপোথেটিক্যাল, যেটা হচ্ছে যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স বা আপনার প্রতিষ্ঠান, আপনারা কি কখনো চিন্তা করেন যে আপনারা যদি মার্জারের দিকে আসে তখন আপনারা কতগুলো প্রতিষ্ঠানকে টেক ওভার করার মতো ইচ্ছা আপনার, মানে যেহেতু মার্জার কেউ না কেউ তো করবে, সুতরাং এটা কি নতুন কোনো এন্টিটিতে আপনারা চিন্তা করেন নাকি আপনারা মনে করেন যে এক্সিস্টিং কোনো কিছুর সাথে জড়িত? মানে প্রশ্নটা দুইভাবে। লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে মার্জারটা এইভাবে হবে না, কারণ হচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্সের যে সমস্ত রুগ্ন কোম্পানিগুলো আছে তাদেরই শত শত কোটি টাকার লায়াবিলিটি আছে। এই লায়াবিলিটি তো কোনো ভালো কোম্পানি নিবে না। এটা জেনারেলে হতে পারে, যেহেতু তাদের ইয়ার টু ইয়ার বিজনেস হয়, তারা চিন্তা করতে পারে ঠিক আছে আগের যেটা শেষ হয়ে গেছে নতুন করে আমরা এটাকে করলাম। সো জেনারেলের ক্ষেত্রে এটা একটা সম্ভাবনা আছে, কিন্তু লাইফে এটা কোনো সম্ভাবনা নেই। কারণ এইটাতে আপনি যে সমস্ত কোম্পানিকে আপনি নিবেন, অ্যাকোয়ার করবেন বা মার্জার হবে, তার লায়াবিলিটি তো আপনাকে নিতে হবে। লায়াবিলিটি বাদ দিয়ে তো আপনি নিতে পারবেন না। তো আপনি কিভাবে তার ওই লায়াবিলিটি এত শত শত কোটি টাকা নেবেন? সো এইটা সম্ভব না। এখানে একটাই সম্ভব, আমি যেটা মনে করি, নতুন এন্টিটি ক্রিয়েট করা। হ্যাঁ, যে তাদেরকে যদি মানি ইনজেক্ট করাতে পারে তাদের স্পন্সরদেরকে, তাদেরকে একত্রিত করে সরকারের যদি এখান থেকে একটু রোল প্লে করেন তাহলে সম্ভব। আদারওয়াইজ লাইফ ইন্স্যুরেন্স ক্ষেত্রে আমি অন্তত দেখি না, বা আপনি যদি আমাকে প্রস্তাবনা দেন আমি কোনো কোম্পানি নিতে যাব না, কারণ আমি আমার এক্সিস্টিং গ্রাহকের টাকা দিয়ে কেন আমি একটা রুগ্ন কোম্পানিকে আমি অ্যাকোয়ার করতে যাব? আমি এই প্রশ্নটাই উত্তরটা জানতে চেয়েছিলাম, ধন্যবাদ আপনাকে। এরপরে একটু জানতে চাই যে নতুন ধরনের এক ধরনের পুঁজিবাজার বলি, ব্যাংক খাত বলি, আমি যদি ব্যবসা বিনিয়োগের কথা বলি, তাহলে সবখানেই নতুন সরকারের অপেক্ষা ছিল। যেমন নতুন সরকার আসার পরে এক ধরনের প্রত্যাশাও সৃষ্টি হয়েছে। আবার এই প্রত্যাশার সাথে সাথে কালকে বিবিসি বাংলা রিপোর্ট এসেছে, আপনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন, যে জ্বালানি খাতের এক ধরনের সংকটের মধ্যে সবাইকে পড়তে হতে পারছে, যেটা রাষ্ট্রকে, শুধু সরকারকে না। সুতরাং একদিক দিয়ে যেমন ধরেন নতুন এক ধরনের আশাবাদ রয়েছে, আবার মার্কেটটা তো সহজ হবে না, বৈশ্বিক চ্যালেঞ্জ অনেকগুলো রয়েছে। সেইখানে নতুন সরকারের কাছে বিমা খাত হিসেবে বা একজন সিকিউর বিনিয়োগকারী হিসেবে আপনাদের কাছে প্রত্যাশা কি? আমি প্রথম যেটা বলবো যে এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছেন সরকার আন্তরিকভাবে বিমা সেক্টরে গুরুত্বটাকে অনুধাবন যেন করেন। কারণ বিমা খাত অত্যন্ত সম্ভাবনাময় একটা খাত, দেশের অর্থনীতিতে অনেক ভালো ভূমিকা পালন করতে পারে। পাশাপাশি লাইফ ইন্স্যুরেন্স খাতে প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেট করার সুযোগ রয়েছে। কারণ আমাদের 20 কোটি মানুষের দেশে আমরা চোখ বন্ধ করে 50 লক্ষ এজেন্ট কিন্তু আমরা এমপ্লয় করে দিতে পারি, তাদের মাধ্যমে 50 লক্ষ পরিবার চলতে পারে মিনিমাম। তো এই যে অর্থনীতিতে, এবং আপনি জানেন যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর এখন প্রায় সম্মিলিত লাইফ ফান্ড 40,000 কোটি টাকা, এটাও দেশের বিভিন্ন বিনিয়োগে কিন্তু একটা ভূমিকা রাখতে পারে। তো এই জন্য আমি মনে করি এই সরকারের কাছে আমার প্রথম প্রত্যাশা হচ্ছে যে বিমাকে সবাই নেগলেক্ট করেন, অবহেলা করেন, কিন্তু এই সরকারের উচিত হবে বিমা সেক্টরের গুরুত্বটা অনুধাবন করা, এবং এই যেহেতু হিউজ অপরচুনিটি রয়েছে, কিভাবে এই অপরচুনিটিটা কাজে লাগিয়ে বিমা সেক্টর থেকে এই বেনিফিটটা সরকার নিতে পারেন, আমার মনে হয় সেটা একটা বড় জিনিস। তার কারণে আমাকে আজকে ধন্যবাদ আমাকে দিতে হচ্ছে, আমার আসলে অনুষ্ঠানের সময়। ধন্যবাদ এটিভিকে, আপনাকেও। এতক্ষণ আমরা কথা বলছিলাম দর্শক, দেশের বিমা খাতে নানান দিক নিয়ে করণীয় কথা বলছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ জালালুল আজিম। দর্শক, নিচে একটা বিরতি, ফিরব দুপুর 2টা 30 মিনিটে 21শে বিজনেসের আরও আয়োজন নিয়ে, নিশ্চয়ই সঙ্গে থাকবেন।